আমার ছেলে নাই, আমি কি করবো? পয়সা থেকে পিটানো হয়, ভয়ভীতি প্রদর্শন করা হয়, মাথা ধরে কারেন্ট শব্দ হয়। কি অন্যায় করছে বলেন? আমাদের বাচ্চাটা এইভাবে করলো। বাংলাদেশে শেখ হাসিনার দানবীয় শাসনামলে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্র নিয়ে ডকুমেন্টারি প্রকাশ করেছে আল জাজিরা, যেখানে নিরপরাধ ব্যক্তিদের হত্যা, ভিন্নমত দমনে আয়নাঘর তৈরি করা এবং হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার চিত্র তুলে ধরা হয়েছে। এছাড়া জুলাই আন্দোলনে সাধারণ মানুষকে গুলি করে হত্যার তথ্য প্রকাশ করেছে আল জাজিরা। পাশাপাশি হাসিনার শাসনামলে কিভাবে দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে সে বিষয়েও তথ্য প্রমাণ তুলে ধরেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি। আল জাজিরা তুলে ধরে 2014 সালে নির্বাচনে জয়ের জন্য হাসিনা কিভাবে গুমের রাজনীতি শুরু করে। তৎকালীন সময় বিএনপি নেতা ও সমাজকর্মী সাজিদুল ইসলামকে তুলে নিয়ে গুম করে হাসিনা সরকার। এরপর আর সাজিদুলকে ফিরে পায়নি তার পরিবার। They were not criminals. They were activists, strong organizers for opposition party. সঞ্জিদা ইসলাম তুলি গুমের শিকার সাজিদুল ইসলামের বোন। নিজের ভাইকে না পেয়ে গুম হওয়া ব্যক্তির পরিবারের পাশে দাঁড়াতে মায়ের ডাক নামে একটি সংগঠন চালু করেন। শুরুতে 8টি পরিবার নিয়ে যাত্রা করলেও এই সংগঠনে এখন প্রায় 1000 গুমের শিকার পরিবার অন্তর্ভুক্ত হয়েছে। প্রিয়জনকে ফিরে পাওয়ার আশায় এখনো অপেক্ষায় থাকেন তারা। Every day, every night they pray for their son, for their husbands, for their fathers return. They want them alive back. তারা জীবিত আছেন কিনা মৃত তাও জানেন না স্বজনরা। ট্রেন লাইনে ফেলে দেওয়া হয় জীবিত অথবা মৃত ব্যক্তিকে, কাউকে কাউকে ব্রিজের উপরে নিয়ে গুলি করে মারা হয়। হাসিনার এমন নৃশংসতা থেকে জীবিত ফিরে আসা আলোচিত 2 জন ব্যক্তি হলেন হুম্মাম কাদের এবং ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। 5 আগস্ট হাসিনা পালানোর পর তাদের ছেড়ে দেওয়া হয়। এই 2 জনের সঙ্গেও কথা বলেছে আল জাজিরা। শুধু হুম্মাম কাদের ও আমান আজমি 2 জনকে আটকে রাখা হয় আয়নাঘরে। ডিজিএফআই এর দ্বারা নিয়ন্ত্রিত নির্জন অন্ধকার রুমে বছরের পর বছর আটকে রাখা হয় তাদের। I never slept at night. I could never sleep at night. Every night, anxiety, worry. তারা আল জাজিরাকে জানিয়েছেন, আয়নাঘরে যাদের রাখা হতো তাদের সব সময় হাত বেঁধে রাখা হতো, কারোর সাথে দেখা করতে ও কথা বলতে দেয়া হতো না। আল জাজিরাকে আব্দুল্লাহ আমান আজমি জানান, অন্ধকার একটি সরু রুমে তাকে চোখ বেঁধে মুখোশ পরিয়ে রাখা হতো। আশপাশের কোনো শব্দ শুনতে পেতেন না তিনি। Every time just handcuffed, blindfolded, the mask on. The doors and windows are all closed. ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর একে একে সামনে আসতে থাকে আয়নাঘরের চিত্র। গত ফেব্রুয়ারি মাসে গোয়েন্দা সংস্থা দ্বারা পরিচালিত এসব গুম ঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় যারা হাসিনার আমলে গুম হয়ে আয়নাঘরে ছিলেন তারা প্রধান উপদেষ্টাকে তাদের উপর নির্যাতন অত্যাচারের চিত্র তুলে ধরেন। হাসিনার আমলে গুমের শিকার আরেকজন রাজন ব্যাপারী তার গুম হওয়ার কারণ এবং তার উপর চালানো নির্যাতনের ভয়াবহতার কথা তুলে ধরেছে আল জাজিরা। সংবাদ মাধ্যমটিকে রাজন জানিয়েছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া মিথ্যা মামলাগুলোর বিচারের ত্রুটি নিয়ে একটি বই লেখেন তিনি। এই অপরাধে তাকে বন্দুক ঠেকিয়ে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। পিক করে পিছন থেকে এসে এইভাবে ধরে এন্ড কোমরে বেল্টে ধরে গান বের করে। মুখে কালো কাপড় বেঁধে রাজনকে কোথায় নিয়ে যাচ্ছিল তখন কিছুই জানতেন না তিনি। এমনকি গাড়িতে তোলার সময় তার মাথায় বন্দুক দিয়ে বাড়ি দিয়ে তার মাথা ফাটিয়ে দেয়া হয়। দিনের পর দিন নির্যাতন করে তার কাছ থেকে জানতে চাওয়া হয় খালেদা জিয়াকে নিয়ে কেন বই লিখেছেন তিনি। তোমাকে আমরা এখন ক্রস ফায়ার দিব। নিজের উপর নির্যাতনের বিষয় বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রাজন। তার পায়ের তলা থেকে শুরু করে কোমর পর্যন্ত পিটিয়ে জখম করে ফেলা হয়, 2 হাতের আঙুল ভেঙে ফেলা হয়, এমনকি পায়ের নিচে লোহার তারকাটা দিয়ে তার উপর দাঁড় করিয়ে রাখা হতো রাজনকে। এভাবে আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো? তখন তারা মোটা লাঠি দিয়ে এখান থেকে শুরু করে এখানে পর্যন্ত পেটাতো। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার পাশাপাশি বাংলাদেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়ার দ্বার প্রান্তে নিয়েছিল হাসিনা সরকার। এসব তথ্য প্রকাশ করে আল জাজিরা। আওয়ামী লীগের রাজনৈতিক নেতাদের দখলে থাকা বাংলাদেশের বেশিরভাগ ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে শেখ পরিবার ও আওয়ামী লীগের অনুসারীরা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি।
IMF এর সাবেক অর্থনীতিবিদ এবং বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান মনসুর আল জাজিরাকে জানিয়েছেন, শেখ হাসিনার শাসন ব্যবস্থায় ব্যাংক ডাকাতি হয়েছে। হাসিনা বিভিন্ন কোম্পানিকে হাজার হাজার কোটি টাকার ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছিল। I have never seen in my 28 years of IMF career in any country this level of state intervention. তিনি বলেন, শুধু ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করা নয়, নিয়ন্ত্রণের নামে রাষ্ট্রীয়ভাবে ব্যাংক ডাকাতির সুযোগ করে দেওয়া হয়েছে, আর এসব অর্থ দেশের বাইরে পাচার করা হয়েছে। Not to control those banks only, control and rob. Take the money out of the country. অর্থ পাচারের অনুসন্ধানে আল জাজিরা তুলে ধরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের হিসাব। হাসিনার সুবিধাভোগী এই মন্ত্রী লন্ডনে প্রায় $50 বিলিয়ন সম্পদ গড়ে তুলেছেন। 2023 সালে আল জাজিরার অনুসন্ধানে দেখা যায়, লন্ডন সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 350টিরও বেশি বাড়ি কিনেছেন সাইফুজ্জামান। শুধু শেখ হাসিনার এমপি, মন্ত্রী ও আওয়ামী লীগের নেতাদের দুর্নীতি নয়, শেখ পরিবারের অর্থ লোপাটের চিত্র তুলে ধরেছে আল জাজিরা, যেখানে হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের দুর্নীতি প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। তারা দাবি করেছে, আওয়ামী লীগের কারণেই লন্ডনের একাধিকবার নির্বাচিত হয়েছেন টিউলিপ সিদ্দিক। আপনাদের সাহায্য ছাড়া আমি কখনোই ব্রিটিশ এমপি হিসাবে এখানে দাঁড়াতে পারতাম না। 2015 সালে নির্বাচিত হয়ে টিউলিপ সিদ্দিক আওয়ামী লীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। নির্বাচিত হওয়ার আগে থেকেই আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনার লবিস্ট হয়ে কাজ করেছেন টিউলিপ। রাশিয়ার সঙ্গে বাংলাদেশের পারমাণবিক চুক্তিতে বড় ভূমিকা ছিল টিউলিপের। এই চুক্তির কারণে ব্রিটেনে টিউলিপের বিরুদ্ধে ঘুষের মামলা চলমান রয়েছে। পরে দুর্নীতির দায়ে ব্রিটেনের দুর্নীতি দমন এমপির পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। এছাড়া সিঙ্গাপুর ও আমেরিকা সহ বিশ্বের কয়েকটি দেশের বিভিন্ন ব্যাংকে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও শেখ রেহানার বিরুদ্ধে। অর্থ পাচার, দুর্নীতি, গুম হত্যা সহ ক্ষমতার লোভ হাসিনাকে স্বৈরশাসক করে তোলে। এর ফলে বিরোধী মত দমনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় শেখ হাসিনা। দমন পীড়ন করে দীর্ঘ 16 বছর ভোটবিহীন সরকার গড়ে তোলেন তিনি। তবে গত বছরের আগস্ট মাসে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। দেশের চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। জাতিসংঘের হিসেবে মাত্র 3 সপ্তাহের আন্দোলনে 1400 মানুষকে হত্যা করেছে হাসিনা, একটি গণতান্ত্রিক দেশে যা নজিরবিহীন ঘটনা। হাসিনা দেশ ছেড়ে পালানোর পর দেশে ফিরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আল জাজিরার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ডক্টর ইউনূস জানিয়েছেন, আন্দোলন চলাকালীন তিনি দেশে আসলে তাকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছিল হাসিনা। দেশ থেকে অনেকেই তাকে ফোন করে দেশে না আসার পরামর্শ দেন। Don't come back because things are getting very hot here. Don't come back because the moment you land, you'll end up in jail. শেখ হাসিনার নির্যাতন থেকে বাদ যাননি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে বিভিন্ন সময় আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয় নোবেল বিজয়ী প্রফেসর ইউনূসকে। এছাড়া হাসিনা নিজে একাধিকবার মোহাম্মদ ইউনূসকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছেন। তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত। আল জাজিরা তাদের ডকুমেন্টারিতে বলেছে, যাকে হাসিনা জেলে ভরতে চেয়েছে, যার প্রতি ঘৃণা ছড়িয়েছে, সেই ডক্টর ইউনূস এখন দেশের প্রধান ব্যক্তি। শেখ হাসিনাকে হটিয়ে দল মত নির্বিশেষে ডক্টর ইউনূসকে সমর্থন দেয় আন্দোলনকারীরা এবং দেশের সর্বস্তরের জনগণ। যারা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে তাদের সঙ্গে কথা বলেছে আল জাজিরা। তারা জানিয়েছেন আন্দোলনের সময় কেমন কেটেছে তাদের। There is a lot of people killed in this movement. And that was the terrible experience. আমাদের আর পিছে ফিরোর মানে তাকানোর কোনো সুযোগ নেই। যদি আমরা বাসি, আমরা হচ্ছে এই যে প্যাসেজকে খেদানো স্যার, আমাদের আর কোনো ওয়ে নেই। জুলাই আন্দোলনে নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা, নিজের শাসন আমলে দ্বিমত পোষণকারীদের গুম, খুন এবং ভোটারবিহীন নির্বাচনে 16 বছর ক্ষমতায় থাকা হাসিনা পেয়েছিলেন মাদার অব হিউম্যানিটি উপাধি। তবে হিউম্যানিটির ছিটে ফোটাও ছিল না তার মধ্যে। হাসিনা মানবিকতা পেছনে ফেলে একজন খুনি, একনায়ক শাসক হিসেবে দেশ ছেড়ে পালিয়েছেন। She is the mother of fascism. Sheikh Hasina. আরিবা জাহান, বাংলা এডিশন।